যেন গাছগুলা এমনভাবে লাগাতে পারি যে মানুষের ছায়া রাস্তার সাথে থাকে। তৃতীয়ত হচ্ছে এই ঢাকাকে নতুন রূপে রূপান্তরিত করতে হলে একা এই সিটি কর্পোরেশনের পক্ষে আমরা যারা বসে আছি যত কথাই বলি নির্বাচন সামনে নিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাকে সাহায্য না করে। কারণ হলো সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনা আছে এখন পর্যন্ত, যেসব জায়গা থেকে সিটি কর্পোরেশন তার পয়সা পাবে, টাকা পাবে, এতে করে তার কর্মচারীদের বেতন দিয়ে আর নতুন কিছু করা সম্ভব হবে না। সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন কোন পদ্ধতি ব্যবস্থা তৈরি করতে হবে যেখান থেকে সিটি কর্পোরেশন ইনকামের ব্যবস্থা থাকবে, ওই ইনকাম দিয়ে সিটি কর্পোরেশন এগিয়ে যেতে পারবে। আর ঢাকা শহরে যানজট মুক্ত করতে হলে প্রথম অবস্থায় রাস্তা না করা পর্যন্ত নতুন কোন গাড়ির রেজিস্ট্রেশন ঢাকাতে দেওয়া যাবে না। ধন্যবাদ জুনায়েদ সাকি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের অংশ নিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা সকলেই আমাদের ইস্তেহার ঘোষণা করেছি। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মানুষের কিন্তু আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় তার নাগরিক সমস্যা নিয়ে, কিন্তু প্রায়ই এই কথাটা বলতে হচ্ছে যে সিটি কর্পোরেশনের আসলে এইসব বিষয়ে সমাধান দেওয়ার এখতিয়ার কতটুকু আছে। যদিও আমাদের সংবিধানের 60 অনুচ্ছেদে বলা হচ্ছে যে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতা সহ বাজেট প্রস্তুতকরণ, নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে 60% মানে হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে আসে, বাকি সবকিছু সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। এবং জনগণের কল্যাণে যা প্রয়োজন সেটা সিটি কর্পোরেশন করতে পারবে, অর্থাৎ তার ঢাকা তার যে এখতিয়ারের মধ্যে যারা যে জনগণ আছেন সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষমতা আসলে কার্যত নেই। তার মানে স্থানীয় সরকার ব্যাপারটাকে ছোট জগন্নাথ হিসেবে কার্যত রাখা হয়েছে এবং এর উপরে কেন্দ্রীয় সরকারের আমলাতান্ত্রিক কর্তৃত্ব চেপে আছে। যতক্ষণ এটা থাকছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবেই আমাদের এই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করা এটা সম্ভব হয়ে উঠবে না। সে কারণে আমরা আমাদের এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনমত তৈরি করতে চাচ্ছি যে আসলে সংবিধানের অঙ্গীকার এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই যে নগর সরকারের ধারণা এবং নগর সরকারের বাস্তব চেহারা সারা দুনিয়ার বিভিন্ন বড় শহরগুলোর মধ্যে আছে, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং সে কারণেই আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে প্রধান প্রস্তাব যে ঢাকা নগরের আওতার মাঝে সবগুলো সেবা প্রদানকারী সংস্থাকে সমন্বিত করে আমাদেরকে একটা স্বশাসিত নগর সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা এই নির্বাচনের রায়ের মধ্যে দিয়ে আমরা আসলে এই যে জনগণের রায়টা সেটা নিয়ে সরকার যাতে আইনসভায় সেই এটা পাশ করে সেটা একটা করতে হবে। সেই আন্দোলনটা আমরা চালিয়ে যাবো, অর্থাৎ নির্বাচন সেই দিক থেকে আমাদের কাছে আমাদের জনগণের দাবি আদায়ের একটা মঞ্চ। এটা তো অনেক পুরনো দাবি, মেয়র হানিফ পুরনো দাবি, কিন্তু এই পুরনো দাবি ছিল পুরনো দাবিকে এমপি তন্ত্র এই পুরনো দাবিকে কখনোই এটা আনছে না। এবং যারা যারা ওই মানে পার্লামেন্ট মানে নেতা যাদের নিয়ন্ত্রণে তারা কিন্তু কখনোই এই দাবিটাকে সামনে আসতে দেননি। তো এটা যদি না হয় গণতান্ত্রিক ব্যবস্থা হবে না। আমি যেহেতু আপনি সময় কম দিচ্ছেন, আমি আরেকটা প্রসঙ্গ যথেষ্ট আমি আমার মূল প্রসঙ্গ যে বিদ্যমান কাঠামোর মধ্যে আমরা কি করতে পারি। প্রথমত এই যে আমাদের ঢাকা শহরের নাগরিকদের কিন্তু নাগরিকতার প্রথম শর্ত হচ্ছে নাগরিক মর্যাদা, কিন্তু ঢাকা শহরে কিন্তু নাগরিকরা তাদের মর্যাদার জায়গা নেই। মানে আপনি যে কোনো কিছু, যতগুলো প্রসঙ্গ বলা হলো, যে কোনো কিছুতে যান, যে কোনো সেবা আপনি নিতে যান, আপনি যে রাস্তায় বের হন, আপনি যে কোনো জায়গায় যান, আপনি হেনস্থা হবেন, হয়রানির শিকার হবেন, আপনি অপমানিত হবেন, অসম্মানিত হবেন। এই যে আপনার নাগরিকতার কোনো আপনার সম্মানটা নাই, তার ফলে কিন্তু শহরের প্রতি নাগরিকদের যে দায়িত্ব সে ব্যাপারে তারা উদাসীন থাকেন। তারা মনে করেন যে আচ্ছা কোনোভাবে আমার নিজেরটা হয়ে গেলেই চললো। এই শহরকে যে সকলে মিলে গড়ে তোলার ব্যাপার আছে, শহর পরিচালনা যে কোনোভাবেই নাগরিকদের অংশগ্রহণ ছাড়া হবে না, সেটা তাদের মধ্যেও এই বিষয়টা সেইভাবে কাজ করার সুযোগটা থাকে না। কাজে আমি বলছি যে আগে অধিকার নিশ্চিত করতে হবে, তার মধ্যে দিয়ে দায়িত্ব পালনের ব্যাপারটা আমরা তখন নিশ্চিত করতে পারবো এবং এই দুইয়ের লেনদেনের মধ্য দিয়েই আসলে নাগরিকদের মর্যাদার প্রতিষ্ঠা হবে। এবং তখন দেখা যাবে একজন নাগরিককে যখন সিটি কর্পোরেশনের দৃষ্টিভঙ্গি হবে, তাকে আমার তার সার্ভিসটা দিতে হবে, তার সেবাটা আমাকে পৌঁছে দিতে হবে। তখন এই প্রত্যেকটা বিষয়ই আমাদের সুষ্ঠু পরিকল্পনা কিভাবে সম্ভব, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, আধুনিক প্রযুক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সারা দুনিয়ার বিভিন্ন অভিজ্ঞতাকে আমরা কিভাবে আমাদের দেশে নিয়ে আসতে পারি, সেই জায়গাগুলো প্রতিষ্ঠা করা সম্ভব। যানজটের ক্ষেত্রে এখানে আলোচনা হয়েছে। আমরা সিটি কর্পোরেশন আসলে কি করতে পারবে, কারণ এটা তো আবার কেন্দ্রীয় সরকার বিষয়, কিন্তু একটা কাজ করতে পারবে যে গণপরিবহনের জায়গায় মানে বাস সার্ভিস
এখানে মেট্রো রেল করার সিটি কর্পোরেশন উদ্যোগ নিতে পারবে সেই বাজেট তার আছে কিনা, কিন্তু সিটি কর্পোরেশন অ্যাটলিস্ট মানসম্পন্ন এমন বাস সার্ভিস চালু করতে পারে, তার গণপরিবহনের জন্য পৃথক লেন করে তার গতি বৃদ্ধি করতে পারে, যার মধ্য দিয়ে মানুষ এই যে ব্যক্তিগত গাড়ির যে একটা চলে, ঢাকা শহরে যদি সবাই মনে করে তার একটা ব্যক্তিগত গাড়ি দরকার, এটা তো কোনো এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। ফ্লাইওভার করলে কিন্তু সমাধান হয়ে যাবে না, কারণ প্রতিদিন যেভাবে ব্যক্তিগত গাড়ি বাড়ছে তাতে অবিলম্বে 3 বছরের মধ্যে এই যা ফ্লাইওভার করা হয়েছে তা আবার গাড়িতে ভরে যাবে। কাজেই এইখানে গণপরিবহন বৃদ্ধির কোনো বিকল্প নাই, এবং সেটা মানসম্পন্ন যদি হয় তাহলে ধনীরা এমনকি মাঝে মাঝে তার প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করবেন। কাজেই ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত হয়ে আসবে, কমে আসবে। এবং বাংলাদেশের মতো দেশে আমার মনে হয় যে রাস্তা কম বলেই কিন্তু আমাদের বাইসাইকেল চালু করার দরকার, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে, এবং কম জায়গা নেয় বলেই। আরেকটা বিষয় হচ্ছে এই যে পার্কিং এর ব্যবস্থা নেই, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাস্তার বড় অংশ দখল হয়ে থাকে। পার্কিং এর ক্ষেত্রে যদি আমরা বিশেষ নীতি গ্রহণ করি এবং পার্কিং কে একটা চার্জ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বিল্ডিংই কেবলমাত্র পার্কিং এর জন্যই অনেকে তৈরি করছে, এবং এটা একটা লাভজনক একটা বিনিয়োগেও পরিণত হচ্ছে। সেই দিক থেকে সম্ভবত আমি জানি না, মানে সিটি কর্পোরেশনের এখতিয়ার নিয়ে বারবার আমাদের কথা বলতে হচ্ছে, কারণ আমরা যা কল্পনা করতে পারি তার সবকিছু আসলে এটার মধ্যে আনা যায় না। ফলে এই বিষয়গুলো বললাম আর কি, যে মূলত আমাদের কাছে মনে হয় যে নাগরিক মর্যাদার প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটি সমাধানকে যদি ভাবি, আপাতত যা কিছু করা যাবে সেগুলো হয়তো আমরা কিছু প্র্যাগম্যাটিক কিছু কাজ করব, কিন্তু মূল লড়াইটা হবে সিটি কর্পোরেশনের কে একটা নগর সরকার হিসেবে প্রতিষ্ঠা করা। একটা মূল একটা লক্ষ্য শুনলাম আমরা। এই কথার সূত্র থেকেই আবার আসি, এবার আমার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মাহিবি চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে আপনার প্রধান চ্যালেঞ্জটা কি? প্রধান চ্যালেঞ্জ যে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ নাকি নির্বাচনে, নাকি নির্বাচিত হওয়ার পরে আপনি মনে করেন এই নির্বাচনে আপনি আপনার যে মনে করছেন যে অনেকগুলি হয়তো 100টা এজেন্ডা আছে, তার মধ্যে আপনার মনে হয় যে আপনি নির্বাচিত হওয়ার পর আপনার প্রথম চ্যালেঞ্জ কোনটা আপনি শুরু করতে চান? ওকে, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। আমি প্রথম ভেবেছিলাম যে এই নির্বাচনের প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি আমরা কি হচ্ছি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি সেই বিষয়টা আসলে আসল চ্যালেঞ্জ তো ওখানে আমরা মুখোমুখি হচ্ছি। তবে আমাকে যে বলে, আমি মনে করি যে মানুষের প্রধান চ্যালেঞ্জ মানুষের প্রত্যাশার যে জায়গাটা, যে একজন সিটি মেয়র তার কাছ থেকে মানুষ যে জিনিসগুলো প্রত্যাশা করছে, আপনি যখন জিজ্ঞেস করছেন আপনি ঢাকাকে কেমন চান, কেমন মেয়র দেখতে চান, আপনি অধিকাংশ মানুষ বলছে আমি বিদ্যুতের অভাবে আছি, আমি পানির অভাবে আছি। কেন বলছে? আমি সাকিবের সাথে দুদিন আলোচনা করছিলাম যে বিকজ অফ দি এলিয়েনেশন, সাধারণ মানুষের সাথে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সরকারের কাছে যা কিছু প্রত্যাশা তার সব প্রত্যাশা আমাদের কাছে করছেন যে আপনারা মেয়র হিসেবে দিতে পারবেন কিনা। সো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আসলে আমাদের ক্ষমতাটা কতটুকু, আমাদের ক্ষমতা মূলত কি, আসলে মূলত আমরা বর্জ্য অপসারণের কাজ করতে পারবো, ঢাকা শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, এন্ড দ্যাট ইজ এ মেজর জব। এবং আরো দুঃখজনক যে ঢাকা আমাদের বাজেটের যে গত 2014-2015 অর্থ বছরে সিটি কর্পোরেশনের মূল বাজেট ছিল, রেভিনিউ বাজেট যেটা ছিল, তার অনলি 3-4% বর্জ্য অপসারণের খরচ করা হয়েছে। কিন্তু এটা কিন্তু আমার মেজর জব। দ্বিতীয় হচ্ছে রাস্তা খনন টনন, রাস্তা পরিষ্কার করা, আপনার সড়কগুলোকে সংস্কার করা, এগুলো একটা কাজ। পরিবহনের যে বিষয়গুলো রয়েছে, ইয়াস আমার ইচ্ছা হলে ঢাকা সিটি কর্পোরেশন পরিবহনগুলো নামাতে পারে, অনেকগুলো জিনিস করতে পারে, অনেকগুলো নতুন উদ্যোগ নিতে পারে, এগুলো একটা কাজ। প্রধান যে চ্যালেঞ্জ আমাদের জনগণের সাথে সম্বন্ধটাকে ঠিক করা, এক্সপেকটেশনের লেভেলটা, প্রত্যাশার লেভেলটা যদি সে জায়গায় যায় যে অ্যাজ ইফ অল্টারনেট প্রাইম মিনিস্টারের কাজ আমরা আসলে করতে পারি, দ্যাট ইজ নট কারেক্ট। বাট আপনি একটা জিনিস একটু লক্ষ্য করে দেখুন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একমাত্র মেয়র, প্রধানমন্ত্রী সংসদ সদস্য হয়ে এসে সংসদ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হন, মেয়র শুধুমাত্র এই 24 লক্ষ মানুষের ভোটে সরাসরি নির্বাচিত দায়িত্ব পালন করবেন। অথবা সাকিবের সাথে 100% একমত, যদি জনগণের শাসনে আমরা বিশ্বাস করি, তাহলে এই যে যিনি মেয়র হবেন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে, সেখানে একটা নগর সরকারের আসলে আর কোনো বিকল্প নাই। উই হ্যাভ টু লুক ইনটু দ্যাট, যে এই জিনিসটা, এবং এখানে কিন্তু জনগণের দাবি থেকে এই জিনিসগুলো আসছে না। তার মানে দের ইজ এ গ্যাপ, ইনফরমেশন গ্যাপ তৈরি হয়েছে, যে আসলে মূল কাজ সিটি কর্পোরেশন স্ট্রাকচারটাকে আবার রিফর্ম করা, তার কাজের পরিধিটাকে আরো বাড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো অত্যন্ত উল্লেখযোগ্য। তবে মানুষ বারবার যে কথাটা বলছে, সবচেয়ে বড় যে সমস্যা স্থবির ঢাকা, এই যে ঢাকা স্থবির হয়ে আছে, মানুষ মেয়র যিনি হবেন সাথে সাথে প্রধান চ্যালেঞ্জ হবেন আমি এখনো কেন 2 ঘন্টা রাস্তায় আটকে থাকবো। এখানে এই জায়গাটা আমাদেরকে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে এবং সরকারের সাথে সমন্বিতভাবেই কাজ করতে হবে। উইদাউট দি কোঅপারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট
আসলে মেয়র তেমন কিছু করতে পারবেন না। তবে এর মানে এই নয় যে শুধুমাত্র সরকারের ঘনিষ্ঠজনরাই এই কাজগুলো করতে পারবেন, সে কথা আসলে ঠিক না। থ্যাংক ইউ। জি, তবে একই যে নির্বাচিত হওয়ার পর আপনার কোনটাকে মনে করছেন যে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আপনার নিতে হবে? যেটা আমি বললাম যে আমি যে জায়গা থেকে দেখতেছি যে মানসিক অশান্তি, হয়রানির ভিতরে আমরা বাস করতেছি এই নগরবাসীরা, মানুষের আস্থা ফেরত আনা। যেখানে যাচ্ছি প্রশ্ন পর প্রশ্ন আসছে যে কি হবে, কেমনে হবে, এই আস্থার একটা অর্জন ফেরত আনা, মানুষকে ওদের অধিকার আবার মনে করায় দেওয়া, ওদের যে অধিকার আছে, ওদের যে আত্মসম্মান রাখার একটা বোধ আছে। তো এই জায়গা থেকে যদি শুরু করতে পারি তখন আমরা জনমত নিতে পারবো, আর জনগণের এখানে দায়িত্ব পালন করতে পারবে এই নগর পরিচয় করার। কোন কাজটাকে প্রধান যেটা আসতেছি, এই আস্থার বাইরে যেটা হলো যে কিছু কিছু কাজ আমি মনে করি প্রধানতা দেওয়া উচিত, যেন এই আস্থা ফেরত আনার জন্য যে মানুষকে তো কিছু দেখাইতে হবে, কোনো রেজাল্ট দিতে হবে। তো আমি মনে করি যেটা প্রত্যেক বছরই আমরা 2-3 মাস পর পরে ফেস করি, সেটা হলো জলবদ্ধতা। এখানে জলবদ্ধতার সাথে আমি যা মনে করি এখানে এই স্বাস্থ্য জড়িত আছে, এখানে যানবাহন জড়িত আছে, অনেক সময় কেউ যেতে পারে না। একটা এই মেয়েরাও ছবি দেখলাম একটু আগে পত্রিকাতে কিছুদিন আগে, যে স্কুলে যেতে পারতেছে না পানির জন্য। আবার একই পানি এমন ময়লা যেটার জন্য ওর আবার স্বাস্থ্য সমস্যা হচ্ছে। তো আমি মনে করি জলবদ্ধতার উপরে প্রথমে নজর দিতে হবে, যেটা সিটি কর্পোরেশন দায়িত্বতে কিছুটা পরে, কিন্তু সমন্বয়তে আনতে হবে ওয়াসার সাথে, কারণ ওনারাই ওই পাইপিং করে, সুয়ার সিস্টেমটা করে, আর পানিটা তো কোথাও রিলিজ করতে হবে। যেটা এখন আমাদের ওই সেম ইস্যুটাকে আমাদের এখন খাল এবং লেক এবং অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এটা এই পরিকল্পনা কিন্তু থাকতে হবে যে না, আমরা একটা সমস্যা সমাধান করার জন্য আর সমস্যা কিন্তু বেড়ে দিতে পারবো না। তো প্রথম চ্যালেঞ্জটা ওইটাই যে এরকম জলবদ্ধতা দূর করা, তাই জন্য আস্থা ফেরত আসে মানুষের। বাউদ্দিন বাবুল, জি ভাই। জি, আপনার কোন কাজটাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছে, এবং আপনি মানে দায়িত্ব নেওয়ার পর কোন কাজটা শুরু করবেন এবং কোনটাকে কঠিন আপনার মনে হচ্ছে, এবং সেটি করলে নগরবাসী উপকৃত হবে, সেই একটু দুটি যদি প্রথম অবস্থায় আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। এর কারণটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের কোনো সহযোগিতার পথ কেউ খোলা রাখেনি, আর নিজস্ব কোনো স্থায়ী অফিস ওখানে নেই। মানুষ যেখান থেকে গেলে সাহায্য সহায়তা পাবে। এই কাজটাকে প্রথম অবস্থায় সেবামূলক হিসাবে ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। ওখান থেকেই মানুষের আস্থাটা প্রথম নিয়ে আসতে হবে, যে আমরা মেয়র বানিয়েছি, কাউন্সিলর বানিয়েছি, তাদের কাছ থেকে ওই সহযোগিতাটা আমরা পাচ্ছি। মানে একটা অফিসের কথা বলছেন, যে অফিসটাকে তৈরি করতে হবে। তৃতীয়ত হলো মহাখালী থেকে শুরু করে আপনি গাজীপুর পর্যন্ত যাবেন, একটা রোড ব্যতীত আর কোনো রোড নেই। আরেকটা রোড রামপুরা রোড, এটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আশরাফ করেছিলেন। এছাড়া ওইদিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই। মিরপুর থেকে আসতেছেন, পূর্বাঞ্চলে যাবেন, কোনো রাস্তা নাই। এই যে অবস্থাটা, আপনি এই যে রাস্তার কথা বারবার বলছেন। না না, আমি কথা শেষ করে নেই। যত কথাই বলেন আপনি, সমস্যাটা ওখানেই। আপনি যদি চলাচলের গতি আপনার স্তব্ধ হয়ে যায়, সেটা আপনি উপরে যান অথবা নিচে যান, এক জায়গায় আপনাকে যেতে হবে। বাস্তবতা হলো এই, সিটি কর্পোরেশনের নিজস্ব অবস্থান থেকে সিটি কর্পোরেশন এগিয়ে যেতে হবে, কিন্তু সেই অবস্থায় সিটি কর্পোরেশন নাই। আচ্ছা, আমার একটু ভুল করছি, সিটি কর্পোরেশনের কিন্তু জায়গা অধিগ্রহণের কোনো ক্ষমতাই নাই। আমি লেট আস কাম টু দ্য পয়েন্ট ফার্স্ট। আমরা যে জায়গার কথা বলছি, আপনি ক্রস রোডের কথা বলছেন, সিটি কর্পোরেশন ডু নট হ্যাভ দি জুরিসডিকশন যে আমি কি জায়গা অধিগ্রহণ করবো, তারপর সেখানে জায়গা বানাবো। এটা সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যেই কর না। আমি যেই কথা আমাদের এই বক্তব্যগুলো মানুষ কিন্তু বারবার ভুল বুঝছে। আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা, ভুল বুঝুক আর না বুঝুক, কোশ্চেন ইজ নট দ্যাট, এটা দায়িত্ব আনতে হবে। বাট
কেউ যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব পালন করবে? যদি আজকে না বলি নাই, আজকে ঢাকা শহরের যেই বড় রাস্তাগুলা তৈরি হয়েছে, ওই রাস্তাগুলো যদি আশরাফ সাহেব না তৈরি করে যেতেন, আজকে ঢাকা শহর অবস্থা কি হতো? ঠিক তদ্রূপ কেউ না কেউ ব্যবস্থা নিতে হবে ওই রাস্তা তৈরি করা। ঠিক আছে, আচ্ছা আমরা এবার একটু সাকিব কাছে আসি। আমরা একটা ভিন্ন নিই, যেমন শুরুতেই কিন্তু মাহিবি চৌধুরী একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে এই যে গ্যাস, পানি, বিদ্যুৎটাও তো একটা অংশ, এবং আরো রাস্তাঘাটটা সবকিছু মিলিয়ে যে আপনি যেই কথাটি বললেন যে নগর সরকার, এই নগর সরকারের এই ধারণাটা তো আমরা অনেক আগেই আমরা পেয়েছিলাম, এবং এটার ব্যাপারে অনেকেরই হয়তো দ্বিমত নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি জানেন যে একটা ওই যে স্থানীয় সরকার কাঠামোর কে যারা মানে শক্তিশালী হতে দেয় না, সেই একটি রাজনৈতিক বিরোধিতা তো আছে। তো আপনি প্রথমেই এই বিষয়টা যদি সামনে নিয়ে আসেন এবং প্রথম থেকেই যদি সরকারের সঙ্গে এই নগর সরকারের বিষয়টি নিয়ে যদি একটা টানাপোড়েন শুরু হয়, তাহলে মেয়র হিসেবে কিভাবে কাজ করবেন? না, আপনি এখন আপনি যে জায়গায় প্রশ্নটা করেছেন আমি সেই জায়গায় উত্তরটা আসছি, কিন্তু আমি একটু জাস্ট আগের আলোচনায় একটা জিনিস যুক্ত করি। সেটা হচ্ছে যে মানে মানুষ যে আশা করছে, এই আশাটা আবারও আমি এই কথাটা জোরের সাথে বলবো যে মানুষের আশাটা আমার কাছে ভুল মনে হচ্ছে না। মানুষ আশা ঠিকঠাক মতোই করছেন যে একটা নগরকে পরিচালনা করবেন তো নগর সরকার, এটা তো প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন, আইন প্রণয়ন করবেন, নীতি নির্ধারণ করবেন এবং সারা দেশের উন্নতি নিয়ে ভাববেন। কিন্তু নগরের যে ব্যবহারিক কাজগুলো পরিকল্পনা করা, তার উন্নতি ঘটনা, এটা তো নগর সরকারের কাজ। এবং দুনিয়ার বড় বড় শহরগুলো এভাবেই চলছে, এবং কেন্দ্রীয় সরকার সেখানে কোন পরিকল্পনা, আমি বলছি যে এই বিষয়টা তো কেউ জানে না তা তো না, কিন্তু কথা হচ্ছে যে আমি বলছি যে পার্থক্যটা হচ্ছে যে আমাদের বাস্তবতা মানুষ যা আশা করছেন সেটা আসলে ঠিকঠাকই আশা করছেন, কিন্তু আমাদের ক্ষমতা কাঠামোর মধ্যে সেই জিনিসটা নেই। না থাকার ফলে আমরা এখন সিটি কর্পোরেশন নির্বাচন করছি, মানুষ ঠিকঠাক আশা করেন, কিন্তু আমাদেরকে মানে বাস্তবতা বলতে হচ্ছে যে না, এখানে আসলে কোনো এখতিয়ারই নেই। এখন ধরুন যে এই যে ঢাকায় আপনি যে কথাটা বললেন যে আজকে এই প্রশ্নটা কেন তুলতে হবে, আমরা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছি। আমরা বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থাই প্রতিষ্ঠা করতে না পারি, তো মেয়র হয়ে মানে হবেটা কি? আমার কথাটা হচ্ছে যে আমরা মেয়র হবো কেন? সেটা কি ব্যক্তিগত লাভালাভের জন্য? এই একই কথা কিন্তু উপজেলা যখন নাকি নির্বাচন হলো তখন কিন্তু ওই কথাটাই আসলে যে, এবং তারা কিন্তু এই দাবি তুলছেন, কিন্তু তারা যেহেতু তাদের বেশিরভাগ স্তরে কিন্তু টিকিটে, আমি একটু বলি সরাসরি একটু কথাই বলতে হচ্ছে, যে ধরেন যে দুই পার্টির টিকিটে বেশিরভাগ উপজেলা নির্বাচিত চেয়ারম্যান কিংবা অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তাদের তো তাদের এই পার্টির নেতৃত্বরা যে এমপি তন্ত্রটা কায়েম করেছেন পার্লামেন্টে, এবং তারা সেটা দিয়ে পুরো স্থানীয় সরকারের উপর কর্তৃত্বটা কায়েম করেছেন। আমি বলছি যে তারা কিন্তু সংবিধানকে অনুসরণ করছেন না তারা। কাজেই সেই দিক থেকে যখন আমাদের কাজটা কি, আমরা যেহেতু ব্যক্তিগত লাভালাভের উদ্দেশ্যে মেয়র হতে যাচ্ছি না, একটা মেয়র হওয়া মানে হচ্ছে একটা শহরের উন্নতি, একই সাথে আমাদের ওই শহর এবং সারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। কাজেই জনমতটা আমরা তৈরি করতে চাই, এবং আমরা সারা দেশের জনগণকে এই উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে না পারি, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হবে না, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আমাদের মনে হচ্ছে আমি এখানে একদম একদম একেবারে একমত। পুরো বিষয়টা কিন্তু আসলে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক। এখানে মানুষের প্রত্যাশা যে মেয়রের কাছ থেকে কি কি কাজ আমাদেরকে করে দিতে পারবেন, কিন্তু যেখানে নির্বাচনটি হচ্ছে সেটা জনসেবার জন্য বা জনগণের প্রত্যাশা পূরণের জন্য কিনা, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। পুরো বিষয়টা এখানে রাজনৈতিক এবং ক্ষমতা কেন্দ্রিক। নির্বাচনে দলগুলো সরাসরি ভাবে সম্পৃক্ত হচ্ছে, স্পষ্টভাবে বলা হচ্ছে এটা অমুক দলের প্রার্থী ছিল, অমুক দলের প্রার্থী, এবং তারা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই একই প্রশ্ন কিন্তু উপজেলার ক্ষেত্রেও সংসদ সদস্যের যে জুরিসডিকশন শুধুমাত্র আইন প্রণয়ন করা আর বাজেট নির্মাণ করা, কিন্তু এখানে উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের জন্য সমস্ত ক্ষমতা এমপি সাহেব পকেটের মধ্যে রেখেছেন। আপনি মেয়র বানাচ্ছেন, তোমার কাজ মহলা পরিষ্কার করা এবং উদ্দীপনা নিয়ে ইলেকশনটা কিন্তু হয়, কিন্তু ইলেকশনের পর থেকে আর খবর, বিকজ ইউ ডোন্ট হ্যাভ ইট, বিকজ আপনি এখানে আইন সংশোধন করে তাদেরকে সত্যিকারের জনসেবা করার সুযোগ তৈরি করে দিচ্ছেন না। এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপত্তি বহাল রাখবার জন্য, রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে বহাল রাখার জন্য, এবং সমস্ত ক্ষমতা
এক ব্যক্তির পকেটের মধ্যে ঢুকে রাখার জন্য। জি আসছে ভাই, আমরা বিরতির আগে আমাদের আরেকজন প্রার্থীর কাছে যাব, আনিসুল হক। দর্শক আমরা আনিসুল হকের কাছে যাচ্ছি। আনিস ভাই, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, নিশ্চয়ই আপনি কিছুটা আলোচনা আমাদের কাছ থেকে শুনেছেন। সেখানে যে বিষয়টি এসছে যে ঢাকা নগরীর যে নানান রকমের সমস্যা, যানজট থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে বর্তমান যে অবস্থায় তাতে মেয়রের খুব একটি একক ক্ষমতা নেই, বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে তাকে কাজটি করতে হয়। সেই প্রেক্ষিতে এসছে একটি নগর সরকারের কথা বলা হচ্ছে, বিশেষ করে দুজন প্রার্থী খুব জোরেশোরে বলেছেন, জুনায়েদ সাকি এবং মাহিবি চৌধুরী। এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই। তবে তার আগে শুরুতে আপনার শুনতে চাই যে আপনার এই নির্বাচনে আসার ক্ষেত্রে আপনার মূল লক্ষ্যটা কি, যেটা আমরা ইতিমধ্যে অন্যান্য প্রার্থীদেরকে করেছি। ধন্যবাদ ফিরোজ ভাই। আমি প্রথমে শুভেচ্ছা জানাই যে আমার 3 ইয়াং ফ্রেন্ড যারা 4 জন ওখানে বসে কথা বলছেন, খুব ভালো লাগছে। আমি পুরোটা শুনতে পারিনি, মাঝে মাঝে শুনেছি, কিন্তু যতটুকু শুনেছি তাতে কিন্তু সেই একটি কথাই দাঁড়ায় যেটা আমরা প্রথম থেকে বলছি। এই 4 জন 5 জন মিলে আমরা কি কথা বলছি? আমরা বলছি পরিচ্ছন্ন ঢাকার কথা, আমরা বলছি বর্জ্যমুক্ত ঢাকার কথা, আমরা বলছি ট্রাফিক জ্যামের কথা, আমরা বলছি নাগরিক নিরাপত্তার কথা। তার মানে সবাই মিলে কিন্তু কম বেশি একই ধরনের কথা বলছি। সেজন্যই আমরা আমাদের স্লোগানে বলেছি যে সমস্যা চিহ্নিত। এই সমস্যা চিহ্নিত গত 25-30 বছর ধরে। সমস্যার ধরন পাল্টাচ্ছে, সমস্যার জটিলতা পাল্টাচ্ছে, কিন্তু সমস্যাগুলো কিন্তু মোটামুটি চিহ্নিত। আমরা যখন ঠিক করেছি যে আমরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব, আপনারাই চালিয়েছেন যে আমরা অন্তত 29 জন বিশেষজ্ঞকে নিয়ে আমরা প্রথম বৈঠকটা করেছি। আমরা ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে বৈঠক করেছি, সবাই হয়তো করেছেন। আমি তো অন্তত যতটুকু পেরেছি একটু একটু করে ওর সঙ্গে কথা বলেছি। আমাদের হয়ে 220 জন ভলান্টিয়ার 74,486 জনের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা সিরিয়াস, এবং এইটি আমরা 18 তারিখে বা 19 তারিখের দিকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আমরা দেখতে চেষ্টা করেছি এবং বুঝেছি যে মানুষ কোন এলাকায় কি চায়। এই যে প্রত্যেকে যা বললেন, এটাই কিন্তু তার প্রতিধ্বনি। সুতরাং সমস্যা চিহ্নিত। এই সমস্যাগুলোকে আমরা 6 ভাগে ভাগ করেছি, এবং এই 6 ভাগে ভাগ করে আমরা দেখানোর চেষ্টা করেছি সহজ ভাষায় যে কি করে আমরা এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে চাই। একটি সমস্যার কথা বলি। আপনারা জানেন যে আমরা সবুজ ঢাকার কথা বলছি, আমরা সবাই কিন্তু বলছি। ঢাকাতে কি হচ্ছে? ঢাকাতে অনেক মানুষ আসছে, অনেক যানবাহন আসছে, অনেক বিল্ডিং উঠছে। তার কারণে ঢাকার উত্তাপ ঢাকার আশেপাশ থেকে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাচ্ছে এমন গতিতে যে আলটিমেটলি আমরা না হয় বুড়ো হয়ে গেছি। ওই যে আমার ইয়াং মানে কেউ আমার বন্ধুর ছেলে, দুজনেই বন্ধুর ছেলে মোস্টলি, বা 3 জনেই, তো এদের জীবন কিন্তু কমপ্লিকেটেড হবে, যে অসুস্থ হয়ে যাবে। সুতরাং ঢাকার উত্তাপ কমানো দরকার যদি আমি সবুজ ঢাকা করতে চাই। আমরা একজন জাপান থেকে পিএইচডি করে এসছেন এর উপরে। আমি কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে তাদের সঙ্গে কথা, কৃষিবিদ আমাদের কি বলে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে তাদের সঙ্গে বসে বুঝেছি, এবং 3 বছরের মধ্যে এটা করা সম্ভব। এবং এটার জন্যে খুব যে অনেক টাকা সরকারকে দিতে হবে তাও না। এবং কি একটা সহজ কথা বলি, 5 লক্ষ গাছ বা 5 জন ভোটার মিলে যদি একটি গাছ আমরা লাগাই, ঢাকা শহরের উত্তাপ কয়েক ডিগ্রি কমে যাবে। এমনি ভাবে ছাদের একটা ট্রিটমেন্ট আছে যেটি অনেক কস্টলি নয়। এই প্ল্যানগুলো আমরা করেছি। আমরা নিরাপদ ঢাকার কথা প্ল্যান করেছি। আমরা আজকে যদি আমাদের একটা ফেসবুক আছে যে আমরা ঢাকা, যাতে প্রতিদিন 3 লক্ষ হিট হয়, অল্প 20-25 দিন হয়তো হয়েছে আমরা শুরু করেছি। আজকে আমরা ভলান্টিয়ার খুঁজছি, ইঞ্জিনিয়ার ভলান্টিয়ার খুঁজছি। কালকে দেখবেন আপনারা যে আমাদেরকে প্ল্যান দাও ঢাকা শহরকে আমরা কি করে সিসিটিভি দিয়ে নিরাপদ করতে পারি। এবং এই জন্য কিন্তু সরকারের টাকা নিতে হবে না,
আমরা মনে করি এভাবে আমরা বর্জ্যমুক্ত ঢাকার জন্য আমরা প্ল্যান করেছি। আমরা জানি ঢাকার সমস্যা কি। আলোকিত ঢাকা বলতে যদি আজকে আমি শুধু ঢাকার আলোর কথা বলি, তাহলে বলবো যে যেভাবে বাজেটিং করে আমাদের ডিসিসি, এই বাজেটিংটি কমপ্লিটলি রং। এবং এই বাজেটিংটি মাত্র যদি 8 কোটি টাকার বাজেট করেছে 2014-15-তে, এই বাজেটটি যদি 16 কোটি টাকার বাজেট করা যায় এবং সেটার জন্য ডিসিসির যা সম্পদ আছে সেই সম্পদ দিয়েই কিন্তু এটা করা সম্ভব। সুতরাং আমরা প্রতিটি সমস্যাকে আলাদা করে দেখার চেষ্টা করেছি এবং এর সমাধানের একটি সহজ কাগজ দিয়েছি আমরা। এবং আমরা যে এলাকায় যাচ্ছি তার সঙ্গে কথা বলছি, তাকে বোঝানোর চেষ্টা করছি। নগর সরকারের কথাটি এসছে, আমরা শুনেছি যে আমাদের প্রাক্তন হানিফ সাহেব যে মেয়র, তিনি তার কথা বলেছিলেন। তাবিদ বসে আছে আমার বাচ্চার মতো, আমার বাচ্চাদের বন্ধু, তার বাবা আমার বন্ধু, তার সঙ্গে আমি দেখেছি উনি একজন খুব পড়াশোনা জানা মানুষ, উনিও এই কথা বলেছেন। আমার কথাটি হলো যে এটা নিশ্চয়ই প্রয়োজন আছে, যেহেতু সবাই বলছে লেট আস স্টার্ট ওয়ান বাই ওয়ান। কালকে সকালেই আমার নগর সরকার, আমি চাইলেই হবে। আচ্ছা আনিস ভাই, আমরা এই বিষয়টা নগর সরকারের বিষয়ে আপনার কাছ থেকে আবার শুনবো। একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আপনাকে দ্বিতীয় পর্যায়ে আমরা বিরতির পরপরই আপনার কাছে আসার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা এখানেই থাকছি। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত সিটিস্কেপ গণতন্ত্র এখন অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের তাদের লক্ষ্য কি, মূল কাজ কি, কি কি চ্যালেঞ্জ, সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমরা এই পর্যায়ে আলোচনা করব। তবে আমাদের এই অনুষ্ঠানে দর্শকরা অংশ নিচ্ছেন, তারাও নানানভাবে তাদের মতামতগুলো লিখছেন। আমি কয়েকটি খুব দ্রুত পড়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক, আপনি জানেন, শুরুতেই বলেছি যে আমাদের আজকের এই প্যানেলে আছেন আমার ডান প্রান্তে মাহি বদরুদ্দোজা চৌধুরী, বাহাউদ্দিন বাবুল। আমার বাম প্রান্তে আছেন তাবিত আওয়াল এবং মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, এবং গুলশানে নিজের বাসা থেকে অংশ নিচ্ছেন আনিসুল হক। দর্শক, দর্শকদের যে মতামত, ঢাকা থেকে আদিল লিখেছেন, আনিসুল হক 3 কিলোমিটার দৌড় দিলেন আর 5000 মানুষের সাথে হাত মেলালেন, এটা করে উনি কি প্রমাণ করলেন? প্রশ্ন ওনার। ঢাকার মাহমুদপুর থেকে মামুন লিখেছেন, আমরা সবাই সব অর্থে সুন্দর ঢাকা চাই, কিন্তু প্রার্থীরা সব করে দেওয়ার এখতিয়ার বহির্ভূত প্রতিশ্রুতি দিচ্ছে, তা এক ধরনের ভাওতা। যশোর থেকে শাহরিয়ার লিখেছেন, সাকিব ভাই কি মনে করেন এই রাষ্ট্র ব্যবস্থাকে বাইরে রেখে মেয়র হয়ে জনগণের পক্ষে কিছু করা যাবে? আপনারা এগুলি একটু নোট করে আপনাদের আলোচনার মধ্যে যদি উত্তরটা দিয়ে দেন ভালো হবে। রাজশাহী তানোর থেকে মিজান লিখেছেন, সিটি নির্বাচন জাতীয় পট পরিবর্তন করতে পারে, অনেক বড় আকাঙ্ক্ষা। ঢাকার মহাখালী থেকে মৌরি লিখেছেন, যেই জয়ী হন অন্তত পক্ষে ফুটপাতে অবাধে চলার সুযোগ করে দেবেন, এ ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেবেন না প্লিজ। চট্টগ্রাম থেকে আলম লিখেছেন, এই নির্বাচনের সময়কালে ওয়ারেন্ট ছাড়া নির্বাচন কমিশন অনুমতি ছাড়া আটক করা উচিত নয়। ঢাকার মালিবাগ থেকে সুমন লিখেছেন, ঢাকাতে রাস্তায় যে সমস্ত কাপড়ের ব্যানার, পোস্টার, দেয়াল লিখন আছে তা পরিষ্কার করা উচিত। ঢাকার গুলশান থেকে FR খানের অনুরোধ, যোগ্য পেশাজীবীদের উন্নয়ন কাজে মোতায়েন করতে হবে, একমুখী সার্কুলার ড্রাইভ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এক দর্শক লিখেছেন, ভোটের আগে নয়, ভোটের পরে আপনাদের পাশে পাবো, আপনাদেরকে কি পাশে পাবো? হাওলাদার লিখেছেন, মেয়র প্রার্থীরা ভোটের জন্য সাধারণ মানুষের কাছে সহজেই যাচ্ছেন, কিন্তু মেয়র নির্বাচিত হবার পর কি এটা থাকবে? আস্থার সংকট, যেটি আলোচনা হচ্ছিল। ঢাকার খিলক্ষেত থেকে মুন্নি জানতে চেয়েছেন, আপনারা কি ওয়াদা করতে পারবেন মেয়র হয়ে কখনো দুর্নীতি করবেন না? চট্টগ্রাম থেকে কাফির লিখেছেন,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সরকার গত 5 বছরের বিমাতা সুলভ আচরণ করেছে, আশা করব ভবিষ্যতে এমনটি হবে না। তাবিদ আওয়ালকে দিয়ে শুরু করে আরো দর্শকরা মতামত লিখছেন। সিটি গভর্নমেন্ট, তাবিদ আওয়ালকে একটি তথ্য দেই, মরহুম হানিফ উনি যখন কি প্রথম সিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন, ওই সময় কিন্তু এটি নিয়ে সরকারের সঙ্গে এক ধরনের টানাপোড়েন হয়েছিল এবং এটি সরকার ওই সময় ভালোভাবে নেননি। এই প্রেক্ষিতে যে আজকের আলোচনায় বেশ জোরে সোরে এই প্রসঙ্গটি আসলো, তাহলে কি নির্বাচনের পরপর আমরা আবারও সেই পরিস্থিতির মধ্যে পড়বো কিনা? কোনো আমরা বড় রাজনৈতিক দল থেকে আপনি যেই দলের সমর্থন পেয়েছেন সেই দলটিরও কিন্তু আমরা কমিটমেন্ট পরিষ্কারভাবে আমরা এক্ষেত্রে দেখিনি। ধন্যবাদ। এই নগর সরকার বা সিটি গভর্নমেন্ট, মেট্রোপলিটন গভর্নমেন্ট, যেটা আপনি যেই নামে ইউজ করতে পারেন, এটা অনেকদিন ধরে কিন্তু এক না অন্য প্রক্রিয়ার মাধ্যমে এসেছিল, কিন্তু এটা বারে বারে এটাকে রাজনীতির কারণে বলেন বা ক্ষমতা ধরে রাখার কারণে বলেন, এটাকে ওভাবে সিরিয়াসলি নেওয়া হয় নাই। একটা কারণ আমি মনে করি যে প্রথম কথা হলো যে এটাকে ঢাকা শহরকে বা ঢাকা সিটি কর্পোরেশনকে, উত্তর দক্ষিণকে বারে বারে স্থানীয় সরকারের আইনের ভিতরে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় সরকার আইনের ভিতরে নিয়ে আসার আওতা যেটা হচ্ছে যে একটা পৌরসভার যেই ইস্যু বা সমস্যা, সেটা ঢাকা ব্যাপারেও একই জিনিস হচ্ছে, একই জিনিস কিন্তু নয়। ঢাকা আর একটা ছোট পৌরসভা বা আরেকটা ইউনিয়ন যদি এক আইনে আয়তা আমরা দেখি, এটা প্রথমেই হলো আমাদের সমস্যা সোর্সটা। তো প্রথম কথা হলো যে নাগরিক না, এটা কি বিচ্ছিন্ন আপনি কিভাবে করবেন? মনে করেন যে একটা ইউনিয়ন বা জেলা পর্যায়েও যে ইউনিট, সেটা হয়তো তার আকার ছোট হতে পারে, কিন্তু কাজগুলো তো একই, সেখানেও রাস্তা, সেখানেও বিদ্যুৎ, সেখানেও গ্যাস, সব মিলিয়ে তো কাজ একই হতে পারে। এটা এভাবে এত সোজাভাবে দেখলে হবে না, কাজ অনেক জটিলতা আছে। ঢাকা শহর একটা ইউনিয়নে প্রধানমন্ত্রী বাস করে না, একটা ইউনিয়নে ক্যান্টনমেন্ট নাই, একটা ইউনিয়নে এই 50-এরও অতি বেশি এজেন্সি কাজ করে না। না, কিন্তু ধরন তো একই, ধরন একই থাকতে পারে, জনসংখ্যাও দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি যখন 23 লক্ষ মানুষের ভোট অধিকার নিয়ে আসেন, যার পরেও 4 কোটি মানুষ বসবাস করে, ওই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা বা ওই জনসংখ্যাকে সেবা দেওয়ার জন্য কিন্তু আলাদা কিছু আইন এবং ক্ষমতার দরকার পড়ে। তো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা আসি যে নগর সরকার অত্যন্ত জরুরি, আর যদি যৌক্তিকভাবে জিনিসটাকে পেশ করা যায়, আর যখন এখানে 23 লক্ষ মানুষের ভোটের ম্যান্ডেট থাকবে, তাহলে অবশ্যই নগর সরকার পরিচালনা করার জন্য এবং নগর সরকার হওয়ার একটা সুদৃষ্টি আমরা দেখতে পারি আগামীতে। এটা তাৎক্ষণিকভাবে হবে না, এটা আমিও মানি, কিন্তু চেষ্টা যদি আমরা না করি বা চলমান যদি না রাখি, এটা কখনোই হবে। চেষ্টা কে করবে? মেয়র নিজে করবে না মেয়র করবে, সমর্থিত দল করবে না, কিভাবে? মানে এটা তো এখন এটা তো একটা বড় একটা সাকিব বলছিলেন যে একটা জনমত তৈরির মধ্য দিয়ে অবশ্যই একটা এক ধরনের জনমত তৈরি, সেই আন্দোলন মানে করেন সাকিব যে আন্দোলন আর আপনার অবস্থানটা কি একরকম কি হবে? না, আমাদের আন্দোলনের ধারা হয়তো এক হবে না, আমাদের আন্দোলনের পরিচিতি বা চেহারা এক হবে না, কিন্তু আমাদের যে চিন্তা বা চাহিদা এখানে এক ইতিমধ্যে হয়েও গেছে। এই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে নগরটাকে বিচ্ছিন্ন করা ক্ষমতার ক্ষেত্রে। কিন্তু এটা যেটা আমি বললাম যে আমার যেভাবে জিনিসটাকে উপস্থাপনা করব, সেখানে আমাদের কিছু ভিন্নতা থাকতে পারে, যেটা আমি আশা করি অবশ্যই থাকবে। কিভাবে আমরা সমন্বয়তা আনবো, এইখানেও কিন্তু আমাদেরকে ভিন্নতা একটা পোস্ট থাকতে পারে, যেটা আমি জানি অবশ্যই থাকবে। কিন্তু জনমত মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে মানে সিটি গভর্নমেন্টের যে কনসেপ্ট আপনি শুরুতে আনতে চাচ্ছেন না, মানে এটা ধাপে ধাপে একটি আনার বিষয়টি আমি ভাবে দেখতে চাই, যেটি আনিসুল হক, অর্থাৎ আপনারা কি দুইজনই কি মনে করছেন যে এটি দলের পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য হবে না বলেই বিষয়টা সরাসরি সামনে আনতে চাচ্ছেন? না, আমরা জিনিসটাকে অত, আমি জানি ওনার ব্যাপারে বা আমার ব্যাপারে আমি জিনিসটাকে অত জটিল ভাবে বা অত ব্যাপকভাবে দেখছি না। আমি প্রথমেই দেখছি যে এই মুহূর্তে আমাদের কোনো জনপ্রতিনিধি নাই একটা সিটি কর্পোরেশনে। আগে জনপ্রতিনিধি আসুক, সিটি কর্পোরেশনের দায়িত্ব নেক। ওইখানে না, আপনার যদি লক্ষ্য না থাকে এবং আপনি যদি পরিষ্কার কমিটমেন্টটা যদি না আসে, তাহলে আপনার মানে আপনি ভোটারদেরকে কিভাবে টানবেন? না, আমি তো কোনো দিয়ে দিচ্ছি যে আমার লক্ষ্যমাত্রা থাকবে, আমার চেষ্টা থাকবে। আপনি কিভাবে বিচ্ছিন্নভাবে দিবেন? সিটি কর্পোরেশনকে একটা আলাদা নাগরিক আচ্ছা, এই পর্যায়ে আসি। জি, আমাকে যেটা মনে হয় যে আমার তাবিদ ইজ ভেরি ভেরি ক্লোজ টু মি। আমরা দুজনেই আসলে দুজনের সাথে অত্যন্ত ক্লোজ। আমরা আনিস ভাইয়ের সাথে ক্লোজ,
আজ বারবার আমাদেরকে ইয়াং ইয়াং যেভাবে বলছেন, কিন্তু উনি যেই দৌড় দিচ্ছেন দেখে মানে উনি আমাদের কাছে অনেক বেশি ইয়াং। দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। এখানে সবচেয়ে প্রথমে আমি যে কথাগুলো আমি ফেসবুক একটু এই আলোচনা একটু বাইরে আমাকে একটু বলতে হচ্ছে। নাম্বার ওয়ান, আমি কিন্তু জায়গাটায় প্রথমে আমি কিন্তু একটু অসম্মানিত বোধ করছি। আপনারা যখন আমাদেরকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসবেন, আমরা সবাই প্রার্থী, সবার আমাদের হয়তো বা আমাদের কাছে হয়তো আমরা প্রার্থী হয়েছি, নির্বাচন হয়েছে, আমাদের হয়তো বা আমাদের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নাই হতে পারে, কিন্তু আমরা সবাই প্রার্থী, সবাইকে একই সম্মানের জায়গায় আনতে হবে। আমরা সবাই বসে আলোচনা করবো, আর বাসায় বসে আলোচনা করবেন কেন? এটা তো ঠিক না। যেটা তাবি বলছি সেটা হতো আমাদেরকে ওনার বাসায় বসে করতেই পারছেন, তাহলে আমাদেরকে বলতেন আমরা ওনার বাসায় যেতাম, সেখানে নিয়ে যেতেন, সেখানে বসে আলোচনা হতো। উনি কথা বলবেন, কথা বলে চলে যাবেন। আনিস ভাইকে অত্যন্ত সম্মানের সাথে বলছি যে হি ইজ নট এ ডিফ্যাক্টো মেয়র। ওনাকে তো আমাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, সেখানে সমস্যা তো নেই। এবং উনি যখন বসবেন তখন কিন্তু আমরা আলোচনাগুলো বিতর্ক করার সুযোগটা পাবো। আর যখন উনি বসবেন না, তখন দূর থেকে যখন আমরা কথা বলছি, তখন ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমি জেনেছি, শুনেছি যে উনি নাকি আমার উপর কষ্ট পেয়েছেন, যে আমি এক জায়গায় কোথায় আমি নাকি ওনাকে বলছি রক্ত চোষা। সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে বড় মিনিট উনিও জানেন, নিশ্চয়ই নাকি কেউ কেউ বলেছেন। এই যে সুযোগটা পাচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি করার, কেননা তিনি আমাদের সামনে আসছেন না, উনি বসতে চাচ্ছেন না। ওয়াই? ইউ হ্যাভ টু সিট। এবং উনি নিজে একটি বক্তব্য লিখেছেন, আমি ওনার নিজের কোট করছি। উনি বলেছেন না, উনি এই সমস্ত বাক সর্বস্ব রাজনীতিতে বিশ্বাস করেন না। এটাকে বাক সর্বস্ব রাজনীতি বলে না, এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি, এটাকে বলে ট্রান্সপারেন্সি। And if you do not believe in accountability and transparency, then you don't believe in democracy. এখানে একটা বড় ব্যাপার। আপনি দেখুন, with all respect to Tabid as well, নগর সরকারের বিষয়টা আসলে আমাদের হেভিওয়েট দুজন প্রার্থী কিন্তু একটু নার্ভাস হয়ে যান। কিন্তু এখানে আপনার যত কিছুই বলেন, তাবিদ বলেন আমি তো এটার পক্ষে বলেছি, তাবিদের পক্ষে বলা সম্ভব না। ইট ইজ এ পার্টি ডিসিশন। তাবিদের পক্ষ থেকে তাবিদ এখানে কথা বলতে পারবে না। আনিস ভাই কি বললেন? আনিস ভাই বললেন হ্যাঁ, আপনারা যেগুলো এই কথাগুলো যদি বলছেন, তার মানে এখানে নিশ্চয়ই হয়তো বা এখানে কোনো যৌক্তিকতা আছে। হ্যাঁ, হয়তো বা আছে, মানে উনি এগিয়ে করতে যাচ্ছেন না। অথচ ওনার নিজের ম্যানিফেস্টোতে উনি যে প্রমিস গুলো করেছেন, তার 75% প্রমিস ওনাকে পালন করতে হলে, যে অঙ্গীকার উনি করেছেন জনগণের সামনে, এগুলোকে বাস্তবায়ন করতে হলে নগর সরকার ছাড়া আর কোনো বিকল্প নাই। উনি বলছেন লেট আস টেক দ্য ফার্স্ট স্টেপ, পরে হবে এটা। আরে দ্যাট ইজ দি অনলি স্টেপ ইউ হ্যাভ টু টেক রাইট নাও। আচ্ছা, আমি একটু শুনে আসি। আনিস ভাই নিশ্চয়ই কিছু কথা শুনেছেন মাহিবী চৌধুরীর, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন। আমার কথা শুনে আনিস ভাই নিশ্চয়ই কিছু কথা শুনেছেন। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, প্রথমত আমি আমার কাছে একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন যে 3 মাইল দৌড় কেন দিলাম। তো এই ব্যাপারটা কিন্তু এক ধরনের হাসি খেলা করতে করতেই হয়ে গেছে। আমাকে একজন মিডিয়ার কর্মী বললেন যে আপনার যারা বিপরীত করছেন তারা তো সব তরুণ, আপনি কি পারবেন ভালো মতো করতে? আমরা তখন স্বাস্থ্যকর ঢাকার কথা বলছিলাম। তাই আমি বলি চলো একটা দৌড় হয়ে যাক, আমি বুড়ো মানুষ দৌড়াতে পারি কিনা। তো আমি দৌড় শুরু করলাম 2 কিলোমিটার, পরে দেখি সবাই রিক্সা করে আসছে। তো এর মধ্যে বিরোধের কিছু নেই। আর 4000 মানুষ তো অনেক মানুষ, ভোট কে দেয়? মানুষ দেয়। একটা আমার প্রথম কাজ হলো মানুষের কাছে যাওয়া, আমার প্রথম কাজ হলো প্রত্যেকের সঙ্গে হাত মেলানো, আমার প্রথম কাজ হলো মানুষের সঙ্গে কথা বলা, প্রতিটি মুহূর্ত কথা বলা, এবং মানুষকে আমার ভোটারকে তার সঙ্গে হ্যান্ডশেক করে তাকে টাচ করা। সুতরাং আমি মনে করি আমি আমার দায়িত্বটা করার চেষ্টা করেছি। আমি কেন বাসায় বসে করছি, গতকাল আমি একটি মানে সেমিনারে যাইনি, যেখানে আমার ইয়াং বন্ধুরা গেছে, এবং সেখানে আমি শুনেছি, আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি আসছি না। এই বিতর্কে উত্তরটা কিন্তু আমি দিয়েছি। আমি মনে করেছি যে ইলেকশন ইজ টু রিচ টু পিপল। আমি ওখানে সম্মান রেখেই বলছি, ওরও একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওখানে আমার যেতে লাগবে 1 ঘন্টা, আমি আলোচনা করব 2 ঘন্টা, আমার আসতে লাগবে 1 ঘন্টা। এই 4 ঘন্টা আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকে ফিরোজ আপনি জানেন যে আজকে আমার বাসায় যে মিটিংটি আমরা করছিলাম, আপনারা গতকাল আমাকে বলেছেন যে আজকে এই মিটিংটি হবে। সঙ্গে সঙ্গে আমি রিনাকে বলেছি যে আমি কিন্তু এটা করতে পারবো না। আমি পারবো না এই জন্যে যে আমার প্রি সেট মিটিং আছে, কিন্তু এর সঙ্গে এটাও জরুরি
আমি বুঝি এটা জরুরি। তখন আমরা দুজন মিলে আমি বললাম যে একমাত্র উপায় হতে পারে এটা, আপনার দুজন প্রতিনিধি এখানে আছে, 3 জন এখানে দাঁড়িয়ে, আমার বাসায় এখনো 30 জন মানে মেহমানকে আমি বসিয়ে রেখে এসেছি। আমি ওদের মতো অত হয়তো অর্গানাইজ না, আমাকে রাতে রাতে কাজ করতে হয়, আমার হাতে অনেক অল্প সময় আছে। আরেকটা হলো যিনি আমার ইয়াং বন্ধু বিতর্ক করার কথা বলছেন, বিতর্ক কেন আপনার সঙ্গে আমি করব? আমার কাজ হবে আমার মানুষকে বোঝানো। আপনি কেন আমাকে নিয়ে পিক করছেন? আমি ভুল বলেছি তো মানুষ বলবে ভুল বলেছি, আমি খারাপ করেছি তো মানুষ বলবে খারাপ করেছি, আমাকে ভোট দেবে না। আমার এটা করতে যদি 75 বছর লাগে, মানুষকে বিচার করতে দেন। আপনি আপনার কথা বলেন, আপনি আমার উপর দিয়ে নিয়ে এটা কি খুব সঙ্গত? আমরা ফিরোজ, আপনি কি এখানে ডিবেট ডেকেছেন? না, যে আমরা এখানে প্রথমত যার যার লক্ষ্য, আমরা আমাদের কথা বলি, আমরা আমাদের প্রোগ্রামস দেই। আমাকে ফিরোজ জিজ্ঞেস করেন আমি কি করে আমার প্রোগ্রাম করব, আমি একটি ঘটনা বলবো। হ্যাঁ, আমরা আরেকজনকে কেন বলবো উনি পারছেন কি পারছেন না? আমি আজকে বলবো যে ওবামা তার সমস্ত পলিসি খুব খারাপ, আমি বলবো যে আমার মানে ছেলে না, আনিস ভাই, মানে প্রার্থীরা তারা পারস্পরিক আলাপ আলোচনা করতে পারে। আমাদের এখানে যেটি হয়েছে এতক্ষণ বলছে স্টান দিচ্ছে, এটা ঠিক না। বিতর্ক মানে তো ঝগড়া না, কথাগুলো বলি বিতর্ক মানে তো ঝগড়া না আনিস ভাই। আপনার সাথে আমার সে ভুল কেন ধরি? আমি কেন বলি যে উনি ভুল বলছে ওনাকে ধর দিয়েন না? আমি বলি যে আমারটা ভালো, আপনি আমারটা নেন। আপনি যখন আইনি এখানে ব্যাখ্যা আছে আনিস ভাই, আপনারটা বলেন, জনগণকে আপনি কনভিন্স করেন। আনিস ভাই এখানে ব্যাখ্যা আছে, একটু বলতে পারি? হ্যাঁ, যদি শুধু এখানে জিনিসটা কি, আমাদের দায়িত্ব বনাম ক্ষমতা, এটা একটা বুঝতে হবে। ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে একটা পার্থক্য আছে। আমি সাকিব ভাই বহুবার এই জিনিসটা আমরা আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সি, আমরা যখন মেয়রের দায়িত্ব নিচ্ছি, ইট ইজ লাইক ইউ আর বিকামিং আ ম্যানেজার। ওই শব্দটার মধ্যে সমস্যা আছে, নগর পিতা একটা ভাব হয়ে যাবে, বাবা হয়ে গেছে সবার, দ্যাট ইজ সো রং। আপনাকে, আপনি, আমি, আনিস ভাই, তাবিদ, সাকিব ভাই, বাবুল ভাই, আমরা এই ম্যানেজারের চাকরিটা চাচ্ছি। জনগণ আমাদের ইন্টারভিউ নিবে, জনগণের জানার অধিকার আছে যে আমি কাজটা ভালো করবো, আনিস ভাই কাজটা ভালো করবেন, তাবিদ কাজটা ভালো করবে, জনগণ সিদ্ধান্তের চাকরিটা কাকে দিবে। এখানে সারা পৃথিবীতে, উনি যে ওবামার কথা বললেন, সারা পৃথিবীতে দেয়ার হ্যাজ টু বি আ ডিবেট। আমি বলবো আমার কর্মসূচি ভালো, আপনারটার মধ্যে ভুল আছে, উনি বলবে না। এই ডিবেটের মাধ্যমে জনগণের কাছে আসল তথ্যগুলো পৌঁছাবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চাকরিটা দেবে। দেয়ার ইজ নাথিং পার্সোনাল। আমি আই হ্যাভ দ্য রাইট, পলিটিক্সে, রাজনীতিতে আই হ্যাভ দ্য রাইট যে আমার প্রোগ্রাম কি ঠিক আছে এবং তাবিদের প্রোগ্রাম ভুল আছে। আমরা করছি না, সারাক্ষণ বলছি তাবিদের এখানে ভুল আছে, তাবিদ বলছি না আমি আপনার এখানে ভুল আছে, সাকিব ভাই বলছি। এটা কি রাজনীতি বলে? যে সমস্যা হচ্ছে ওনার হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা এদিকে রাগ করছেন, রাগ করার বিষয় না। উনি বলেছেন উনি 3 ঘন্টা ওখানে যাওয়া আসার ক্ষেত্রে ওনার, ভাই আমরা সবাই তো ব্যস্ত, এটা তো জনগণের জানার অধিকার আছে। আমাদের কর্মসূচি আমরা আসবো, আমরা কথা বলবো, এই জিনিসটা তো ঠিক না। এবং আমি যেটা বলেছি উনি সেটা সম্পর্কে বললেন না। উনি নিজে ওনার এক জায়গায় বলেছেন যে মাহি আমাকে এত পছন্দ করে এত ভালো ভালো কথা বললো, 4 দিন পরে হঠাৎ করে মাহির কেউ আমাকে গালাগালি হচ্ছে। মানে আমি কিন্তু আনিস ভাই সামনে থাকলে বলার সুযোগটা পেতাম যে আনিস ভাই আপনার কাছে ভুল তথ্য যাচ্ছে, আমি একদম কোনো গালিগালাজ করিনি, এই শব্দগুলো ভুল, এটা বলারও সুযোগ পাচ্ছি না। ওয়াই উইল হি অ্যাক্ট ডিফারেন্টলি? আমরা থাকবো একটা মঞ্চে, উনি থাকবেন আলাদা মঞ্চে, কারণ উনি প্রধানমন্ত্রীর সমর্থন পেয়েছেন। তাহলে নির্বাচনের প্রয়োজন কি? প্রশাসক নিয়োগ করে দিতেন, নির্বাচন তো প্রয়োজন পড়তো না। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। এটা জনগণকে আসলে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আসলে আমাদের মনে হয় নির্বাচনের প্রয়োজনই ছিল না, তাহলে নির্বাচন হতো না। আমরা মনে মূল আলোচনা থেকে হারিয়ে গেছি। আমরা এটা আলোচনার অংশ। নির্বাচন মানে গণতন্ত্র, গণতন্ত্র মানে বিতর্ক, জনগণের অধিকার, এগুলোর সাথে ফেস করতে। আচ্ছা, আমরা কি আপনার কাছে এই যে আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে দিয়ে যে একটা যেই বিষয়টি আসলো যে দল সমর্থন যদি না করে তাহলে সিটি গভর্নমেন্টের যে কনসেপ্টটা, কারণ অনেক বড় কাজ, যেমন তাবিদি স্বীকার করলেন যেখানে 24 লক্ষ শুধু ঢাকার উত্তরের ভোটার আছে, আরো বেশি। হ্যাঁ, তাহলে 24 লক্ষ শুধু ভোটার, তাহলে এটা একটা হিউজ একটা জব। এই জবটাকে সুন্দরভাবে করার জন্য যে সিটি গভর্নমেন্টের একটা প্রয়োজন, সেই কবে মরহুম হানিফ উনি তুলেছিলেন, ওনার সময় উঠেছিল, সেখান থেকে পর্যন্ত এখনো কিন্তু এটা কিন্তু অযৌক্তিক, এটা
আসে নাই, কিন্তু বারবার এটার যৌক্তিকতা আসছে, কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই বিষয়টি আপনি। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে সিটি কর্পোরেশন তৈরি হলো কবে থেকে, কিভাবে এবং কি কারণে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কিন্তু আপনি যদি এই পয়েন্টটা আসবো জি, এইটা সিটি কর্পোরেশন হওয়ার কারণেই আগের মাননীয় মেয়র আব্দুল হানিফ সাহেব উনি মেয়র হয়েছিলেন, এবং উনি মেয়র হওয়ার পরেই এই সিদ্ধান্তটা উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমার যে কথাটা, আমার নির্বাচনী ইশতেহারে কিন্তু যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা নগরী গড়ায় আমার লক্ষ্য। আমার প্রিয় নেতা পল্লীবন্ধু আশাদ সাহেব তিলোত্তমা ঢাকা নগরী গড়ার প্রকল্প নিয়েছিলেন এবং সেভাবে উনি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়েছিলেন। সেই প্রচেষ্টা যদি উনি ক্ষমতায় থাকতে পারতেন আর 5টি বছর, তাহলে আজকে যে আলোচনাটা হচ্ছে না, আমার মনে হয় আসতেছিল আমি শেষ করিনি, তারপর বলেন। জি বলেন। তাহলে মনে হয় আজকে এই কথাটা আর আসতো না, বাট সময়ের কারণে। কিন্তু এই সংক্রান্ত কোনো আইন কানুন তৈরি করে যান নাই না, যে এই আইন কানুনের এখন দরকার হচ্ছে। যে এখন যেটা বলতেছিল, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ঢাকা সিটি কর্পোরেশন ছিল একটা, এখন হয়ে গেছে দুটা। আপনি একটাকে একভাবে নেবেন না দুইটাকে একভাবে নেবেন, এটা একটা প্রশ্ন দাঁড়াইছে। এখন আপনি ভালো কাজ করতেছেন, ওই অঞ্চলে যদি ভালো কাজ না হয় তখন সমস্যাটা হবে তো একই, সরকারের অপচয় হবে। প্রকৃতপক্ষে এটাকে দুইটা ভাগে বিভক্ত করার পর যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো ওই অঞ্চলের অবস্থান আর এই অঞ্চলের অবস্থানের মধ্যে ডিফারেন্স অনেক অনেক। অর্থাৎ এখানে 24 লক্ষ ভোটার। না আমরা জানি, কিন্তু সমাধানের জন্য কথাটা বলতেছি, আমি আসতেছিলাম। তাহলে না, আমি যদি কথা না বলতে পারি তাহলে হবে না। বলবেন, কিন্তু একটু যদি তাড়াতাড়ি করে বলবো, ঠিক আছে। এখানে ওয়ার্ড হলো 36টা, 20টা থানার মধ্যে সীমাবদ্ধ, ভোটার হলো 24 লক্ষ। ওখানে 18টা থানা, ভোটার হলো 18 লক্ষ, ওয়ার্ড হলো 57টা। অর্থাৎ এদিকে ঢাকা শহরকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগ এদিকে, 1 ভাগ ওদিকে, এই যে ডিফারটা করে। এবং এই এলাকার টোটাল বাজেট যা হবে তার সাথে বাজেট ওখানে বেশি হবে, কারণ ওখানে সোর্স অফ ইনকাম বেশি। এই এলাকার সোর্স অফ ইনকাম সিটি কর্পোরেশন তত নাই। এই জন্যই এই পোষণটার ওই পোষণটাকে একভাবে দেখলে চলবে না। তবে কেন্দ্রীয় সরকারের এই মুহূর্ত পর্যন্ত এই সিটি কর্পোরেশন যে অবস্থান, কেন্দ্রীয় সরকারের পুরো সহযোগিতা না পেলে আর সবগুলা ডিপার্টমেন্ট যদি ওই কথার মধ্যে না আসেন হানিফ সাহেবের, তাহলে যত কথাই আজকে আমরা আপনার সামনে বলে যাই, বাস্তবে তা কাজ হবে না। এখন মানে মূল অন্তরায় তো সেটি আলোচনা হচ্ছে যে এই ব্যাপারে যদি পলিটিক্যাল একটা কমিটমেন্ট যদি না থাকে তাহলে তো কিভাবে সম্ভব? একটা জিনিস কোনো দলেরই নেই, আপনার দলেরও তো নাই। না, আমার দলের একটা দলের কথা আমি কিন্তু আমার দলের কথা বলছি। আমরা তিলোত্তমা ঢাকা নগরী গড়ার চেষ্টা করছি, এই কথাটা কিন্তু আর কেউ বলেন নেই। সেটা তো লক্ষ্য, কিন্তু বাস্তবায়নের জন্য আমরা কিন্তু ঢাকা শহরে কি কি কাজ করেছি সেটা বলেছি। না, সেটা মানে কি ভাই? এক দ্বিতীয় কথা হল, মানে বলবো ফরমেশনটা কি, ফরমেশনটার ব্যাপারে কি প্রস্তাবনা? একটা কথা হলো প্রকৃতপক্ষে আমরা শেষ করিনি, পর আপনারা বলেন, প্রশ্ন করেন। আমি আপনার ওখানে ফরমেশনটা বলেন যে সিটি গভর্নমেন্টের ব্যাপারে আপনি যেটি বললেন, পরে যে স্বীকার করলেন, সেটার জন্য আপনার কি আইন কানুন, কি সংশোধনের কোনো প্রস্তাব আছে? এক্স্যাক্টলি এখন কাউরে সেটা নাই, আমাদের যারা বলছি কাউরে কিন্তু নাই, বলছি কাউরে কিন্তু নাই। কিন্তু বাস্তবটা হলো আমরা যেই মুহূর্তে যে নির্বাচন করতে যাচ্ছি, এখন এই নির্বাচনের পর্যায়ে আমার কথা বলতে হবে, এর বাইরে এখন বলা যাবে না।
না কেন বলা যাবে না? কমিটমেন্ট থাকলো না, আপনি মুখে বললেন, তারপরে আপনি আমি কিন্তু সেই কথা বললাম না, কাছ থেকে আমি কিন্তু ওই কথা বলিনি। আমি কিন্তু একটা কথা বলছি, আমি তিলোত্তম নগরী গড়ার জন্য আমার যেই কথা বলেছি লিখিতভাবে, আমি এইটা বাস্তবায়ন করব। এইটা বাস্তবায়ন করলে ঢাকার সমস্যার সমাধান হবে, এর বাইরে আমি যাব না। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমি অনেকক্ষণ ধরে কথা বলিনি, আমার মনে হয় যে আপনাকে দিতে হবে। আসলে আমরা সবাই ঢেলে সাজাতে হবে বলি, ঢালে এলোমেলো করে কিন্তু আর সাজানো হয়ে ওঠে না। ঢাকা শহর এখন বসবাসের অনুপযোগিতার দিক থেকে দ্বিতীয়, তো এটা মনে রাখতে হবে। এবং এটা সিটি কর্পোরেশন ছিল না, ব্যাপারটা এরকম না। সিটি কর্পোরেশন ছিল, মেয়ররাও ছিলেন, এবং এই অবস্থাটা চলছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না, যেটা আমরা আসলে বুঝতে পারি না, যে এই যে মানে যখন নগর সরকারের প্রশ্নটা আসে তখন এটা সেকেন্ডারি করা হয়। আচ্ছা, এটা আমরা দেখব, যে কথাটা এখানে বলা হয়েছে, এই বিষয়টা করা হওয়ার মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের সমস্যা সমাধান করার যে মানে প্রকৃত উদ্যোগ, সেটা কি আসলে কিন্তু কার্যত গুণাগারে পাঠানো হয়। আচ্ছা, আমি বলে রাখলাম। এখন যে কারণে কাজেই আমরা এই নির্বাচনে আমি জনগণের কাছে আবেদন করব যে সত্যি সত্যি আমরা যদি ঢাকার উন্নতি চাই, সত্যি সত্যি যদি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চাই, মুখে কথা বললে হবে না। মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু তার কাজ মিথ্যা কথা বলতে পারে না। কাজে আপনি যা বলছেন সেটা আপনার কাজ দ্বারা প্রমাণ করতে হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে নগর সরকারের প্রশ্নটাকে আড়াল করার অর্থ হচ্ছে ঢাকার প্রকৃত সমস্যার সমাধান করার প্রশ্নটাকে আসলে আড়াল করে ফেলা। প্রশ্ন উঠেছে ঢাকাকে আমরা কি করব। এই সিটি কর্পোরেশনের ক্ষমতা কাঠামোর মধ্যে তো আমাদের কতগুলো অঙ্গীকার করতে হবে, আমরা অঙ্গীকার তুলেছি। আমাদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে এই যে এই শহরে অধিকাংশ খেটে খাওয়া মানুষ, শিশু, নারী, তরুণ, প্রবীণ, যাদেরকে প্রতিবন্ধী বলা হয়, প্রতিবন্ধী মানে যারা ডিফারেন্টলি আসলে এবল, তাদের সকলের করে আমরা তুলতে পারছি কিনা। অধিকাংশ খেটে খাওয়া মানুষের অবস্থাটা কি? আজকেই গতকাল আপনার দুপুরে জানেন যে এই রামপুরা মালিবাগ চৌধুরীপাড়া ওখানে একটা দোতলা টিন শেড বাড়ি ডেবে গিয়ে 12 জন, আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম এবং সেখানে সর্বশেষ ফায়ার সার্ভিস যারা উদ্ধার কর্মী তাদের সাথে আলোচনা করে জানলাম যে 12 জনের মৃতদেহ উদ্ধার করেছে। আমি বলছি যে মানে বিস্তারিত বলার প্রয়োজন নাই, যাদের শ্রমে এই শহর চলে, এই শহরের সম্পদ বৃদ্ধি হয়, তারা প্রতিদিন মৃত্যুকে ঝুঁকি মাথায় নিয়ে তারা বসবাস করেন। 35 লক্ষ মানুষ বস্তিতে বসবাস করে। তাদের জন্য আমাদের প্রোগ্রাম কি? ওই বস্তিতে তাদেরকে ঘর হিসেবে ক্ষমতাবানরা ভাড়া দেয়, তারা অবৈধ হিসেবে এক ধরনের অবস্থা থাকেন, প্রয়োজনে তাদের উচ্ছেদ করা হয় এবং তাদেরকে ভোট ব্যাংক কিংবা মিছিলে নানানভাবে ব্যবহার করা হয়। আজকে বস্তির মানুষ মানে হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ, তারা না থাকলে ঢাকা শহর চলবে না, এটা মনে রাখতে হবে। তাদের জন্য শহর করার অর্থ হচ্ছে বস্তিকে এই সিটি কর্পোরেশনের আওতার মধ্যে আনা এবং তাকে আইনি জায়গা দিয়ে তাদের জন্য যেভাবে মানসম্পন্ন বাসস্থানের ব্যবস্থা করা যায় সেটা সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া। আমাদের এই শহরটা বিদেশি শহর, তার শৈশবের সমস্ত তার জন্য যা দরকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে। তার সামাজিক পরিসর নাই, তার খেলার মাঠ নাই, তার মনে এবং শরীরে বিকশিত হওয়ার সুযোগ নেই। আমি নিশ্চয়ই আপনি আমাকে কথা বলতে বেশি দিবেন না। নারীর জন্য আজকে লাখো শ্রমিক, লাখো নারী এখানে কর্মজীবী হয়ে উঠেছেন। আজকে তাদের কি অবস্থাটা, এই পয়লা বৈশাখে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে মানে মেয়েদের উপরে হামলে পড়েছে এবং সেটা এতগুলো সিসি ক্যামেরা থাকার পরে কোথায় সেই নিরাপত্তার প্রশ্ন, এগুলো আমরা বারে বারে তুলি, কিন্তু তার কোনো সমাধান হয় না। বিচারহীনতা তো আছেই, কিন্তু আজকে নারীর জন্য যে এই শহরটা যে নারী বিদ্বেষী এটার প্রমাণ দেখুন। লাখ লাখ শ্রমিক, নারী শ্রমিক কাজ করেন, এত কর্মজীবী নারী আছেন, একটা তাদের জন্য ডেডিকেটেড একটা পাবলিক টয়লেট নাই, তাদের ডে কেয়ার সেন্টার, শিশু যত্ন কেন্দ্র নাই, তাদের জন্য মানে কোনো ডেডিকেটেড কিংবা তাদের জন্য বিশেষভাবে কোনো বাসের পরিবহনের ব্যবস্থা নাই। এগুলো থেকে বোঝা যায় যে শহরটা নারী বিদ্বেষী। যারা এই শহরে ধরেন বয়সী মানুষরা সারা জীবন এই শহরে অবদান রেখেছেন, বৃদ্ধ বয়সে এখন তার এই শহর তার জন্য একটা বিপদসংকুল জায়গা। বেরোলে কিভাবে চলাফেরা করবেন, মানে কোথায় যেয়ে তার স্বাস্থ্য সুবিধা ইত্যাদি সব জায়গায় তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই। তরুণদের জন্য তারুণ্য কেড়ে নেওয়ার রাস্তা হয়েছে এই শহর। তাকে আত্মকেন্দ্রিক মাদকের মধ্যে এবং নানান জায়গায় ঢুকিয়ে ফেলা হচ্ছে, কেননা তার ওই সামাজিক পরিসর, তার খেলাধুলা, তার প্রযুক্তি নিয়ে তার যে জায়গা, তার সৃজনশীল বিকাশের সমস্ত উপযোগী জায়গাগুলো ফেলে দিচ্ছে। এই শহর একেবারে উৎপাদনশীল অর্থনীতির অনুপযোগী হয়ে যাচ্ছে।
আপনি আজকে ধরুন ঢাকা শহরে শিল্প কলকারখানা থাকার দরকার নেই, আমাদের ঢাকা শহরে তো জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, কাজে ঢাকা শহরের মানুষ জাতীয় ন্যূনতম মজুরি যা আছে ঢাকা শহরের মানুষের জন্য একটা বিশেষ ন্যূনতম মজুরি দরকার, কারণ এখানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি। কাজে সেটা যদি আমরা করি, শহর পাশে যদি শিল্প কলকারখানা চলে যায়, ওই এলাকাগুলো যেমন উন্নত হবে, সেখানে কর্মসংস্থান হবে, শহর হয়ে উঠবে মানে এই ধরনের উৎপাদনশীল অর্থনীতি পরিচালনার কেন্দ্র। সেটা এইটা প্রযুক্তির উপর ভর করে এবং সেই শহরকে সেইটার উপযোগী করে তোলা। এখন এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা আসলে এই ঢাকা শহরকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবো, আগামী ঢাকা কি চিন্তা করবো, নাকি আমরা বসে বসে যা হচ্ছে চললাম, একটু গেলাম, কিছু চুটকি সমাধানের দিকে যাবো? এই শহর আরেকটা কথা বলে নেই, এই শহর আজকে প্রকৃতি প্রতিবেশের দিক থেকে ভয়াবহ জায়গায় চলে গেছে। জি দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আনিসুল হক তার কথা বক্তব্য শেষ করতে পারেনি, আমরা একটু আবার যাওয়ার চেষ্টা করছি তার কাছে। জি আনিস ভাই শুনতে পাচ্ছেন এবার? জি আপনি যদি আপনার বক্তব্যটা শেষ করেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি, কারণ আমি আপনাকে বলেছি যে আমি বলছি আমি শুনতে পাচ্ছি এবং আমার কাজের জন্য মাঝে মাঝে উঠে যেতে হচ্ছে, সব কথা শুনতে পাইনি। প্রথমত এই ফোনটা কোথায় দেখি, প্রথমত হলো যে গতকালকের ইয়েতে কি বলে প্রথম আলোতে আমরা পড়েছি যে আমার বন্ধু বলি না, ভাই বলি না, ছোট ভাই বলি, উনি বলেছেন যে আমার ইশতেহার অন্তঃসারশূন্য হতেই পারে, তার কাছে হয়তো আমি কমিউনিকেট করতে পারিনি। এই সময় আনিসুল হক, এটা প্রথম আলো রিপোর্ট, শ্রমিকের ঘামের শ্রমে আজ 100,000 কোটি টাকার মালিক হয়েছেন, সেই শ্রমিকের জন্য তার কোনো কর্মসূচি নেই। আমার মনে হয় যে আমার সামনে যে কর্মসূচিটা আছে, আমি অনেক ভালো করে শুনেছি যে সাকি যেটা বলছিল, আমি কিন্তু তার সঙ্গে 100% একমত যে প্রতিটি প্রবলেম সে খুব ভালোভাবে তার মধ্যে হৃদয়ঙ্গম করতে পেরেছে। দেখুন, আমি 3-4টা পড়লেই দেখবেন যে এই সমস্ত আমি সবাই আগে বোধহয় ম্যানিফেস্টো দিয়েছি এই যাত্রায়, এবং আমি বোধহয় এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি সহজ ভাষায়। আমি নিরাপদ এবং স্বাস্থ্যকর ঢাকায় বলেছি যে নারী সহ সকল পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট সবার জন্য। আমরা কস্টিং করেছি যে একটি পাবলিক টয়লেট করতে, আধুনিক টয়লেট করতে 34 লক্ষ টাকা লাগে, এবং কতটুকু টাকা লাগে এবং এই টাকা কোথা থেকে পাওয়া সম্ভব। আমরা বলেছি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বল্প আয়ের নারী, পুরুষ ও বস্তিবাসীদের মানুষের সেবার আওতা বাড়ানো। পরিবহন কি বলেছি, যেটা এইমাত্র সাকি বলল, খুবই ভালোভাবে সে এটাকে উপলব্ধি করেছে যে গণপরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার ও নারীদের জন্য বিশেষ বাস। আমরা মানবিক ঢাকার কথা কি বলেছি, প্রতিটি ওয়ার্ডে ডে কেয়ার, প্রতিটি ওয়ার্ডে ছাত্রছাত্রীদের জন্য নারী হোস্টেল প্রতিষ্ঠা। আমরা গার্মেন্টস শ্রমিকের জন্য কি বলেছি, যেটা আমি করছি, আমার এই এক্সপিরিয়েন্সটা আছে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প মূল্যে লোন নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা আবাসন তৈরির চেষ্টা করছি। গার্মেন্টস, পরিবহন সহ অন্যান্য খাতের শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যের আবাসন ব্যবস্থা। আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি বোঝাতে, যদি বোঝাতে না পারি তাহলে এটা নিশ্চয়ই আমার ব্যর্থতা, আমি চেষ্টা করব। শুধু এটুকু বলতে চাই যে গার্মেন্টস শ্রমিকের জন্য একটু হলে তো কাজ করেছি, অন্তত 15,000 শ্রমিকের সংস্থান করেছি আজকে, যারা আমাদেরকে হয়তো বাবা বলে ডাকে, এবং যদি 15,000 পরিবারের 5 জন করে হয়, 75,000 পরিবারের সঙ্গে উঠে পড়ে বসছি এবং তাদের সুখে দুঃখে থাকছি। এখন সেটিকে আমরা যে কোনোভাবে বলতে পারি, কথা বলায় তো কেউ বাধা দেবে না। আমি আবারও বলছি, এই ইশতেহারটি আমরা এবার সবার আগে প্রকাশ করেছি, সুতরাং আমাদের ধ্যান ধারণায় আমরা যেটি ভালো মনে করেছি, আমাদের সার্ভে থেকে এই যে 74,000 নাগরিকের সার্ভে করেছি আমরা, যেটা আপনাদের সামনে আমরা 18-19 তারিখে দেব, সেই সার্ভে থেকে আমরা প্রতিটি এলাকা, প্রতিটি জোনকে আমরা ভাগ করে দেখার চেষ্টা করেছি। আমাদের একটি এই সার্ভেতে আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করেছি ঢাকার কোন এলাকার মানুষের কি ধরনের সমস্যা। গুলশানের একরকম, তো করাইলের আরেক রকম। আনিস ভাই, আপনি কি মনে করছেন যে আপনার এই ইশতেহারের কারণেই কি জনগণ আপনাকে ভোট দিবে? কিন্তু ঢাকাকে নতুন করে দেখতে হচ্ছে। এই যে বস্তির কথা বললেন আমাদের এখানে সবাই, বিশেষ করে সাকি, আবার আমি বলছি, আমি কালকে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। জি
কে ভোট দিবে? আপনি যে ইশতেহারের কথা বললেন সেই ইশতেহারের কারণেই কি জনগণ আপনাকে ভোট দেবে বলে মনে করছেন? যে আনিস ভাই আপনি আসলেন না কেন? আমার প্রথম কথা ছিল যে সাকি ভেরি প্রাউড অফ ইউ, আমাকে বলতে দিন না কি। হ্যাঁ, আমি ওকে বলেছি যে ভাই আমি কিন্তু এই দেখো এরকম করে সকালবেলা 3 ঘন্টা ঘুরেছি, সেই জন্য আসতে পারিনি। আমি ওকে বলেছি শুভকামনা অ্যান্ড তুমি আমাদের ভবিষ্যৎ, এটাও আমি সাকিকে বলেছি। আপনি আমাকে কি জন্য 23 লাখ লোক আমাকে ভোট দেবে কিনা, ভোট কাকে দেবে সেটা তো মানুষ ডিসাইড করবে, আমি তো মানুষের কাছে যাব। এই যে আজকে ডিবেটের কথা বলছি, এখনো 28 তারিখ আছে, সময় আসুক, আমরা নিশ্চয়ই ডিবেট করব। একদম ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো তো মানুষ না আমরা। সুতরাং আমার মনে হয় যে আমরা আমাদের কথা আরো একটু বলি সাধারণ মানুষের কাছে, আর একটু প্রকাশ করি, তারপর আমরা ডিবেট করব। একদিন ডিবেট করলে হয়ে যাবে, দেখছি কি ঘটে। আমি এরপরে যত কিছু যদি আরো কিছু আসে আপনাদের হাতে এটা না থাকলে আমি আবার পাঠিয়ে দেব, আর জানতে চাইলে এখনই বলবো। আর কিছু বলার আছে আমার কাছে, আমি আবার একটু কি যেতে পারি? না, ধন্যবাদ আনিস ভাই আপনাকে। আপনি খুশি আনিস ভাই, আপনি আপনার কথা বলে যদি ধন্যবাদ জানাচ্ছি। আনিস ভাই তার বাসা থেকে শতব্যস্ততা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এই প্রশ্ন আমি পয়েন্ট অফ পার্সোনাল এক্সপ্লেনেশন যদি উনি আমাকে সরাসরি বলেছেন, আমি উল্লেখ করে নাই না, উনি আমাকে বলেছেন যে প্রথম আলো যে রিপোর্টটা বলেছেন, উনি যেটা ওনার চিঠিতে লিখেছেন যে আমি ওনাকে রক্তচোষা বলেছি, উনি নিজেই যে চিঠি পড়েছেন, যে সংবাদ পড়েছেন, ওখানে যে শব্দটা নাই, আমি ওনাকে এটা বলিনি। আমি যেটা বলেছি, যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সাথে, আমি তার যে সমালোচনা করেছি, সমালোচনা করার অধিকার আমার রয়েছে। আমি যেটা বলেছি যে ওনার ইশতেহার উনি বলেছেন নিরাপদ ঢাকা চাই, বলে নিরাপত্তা মানে নাম্বার 1 জনগণের, মানুষের জান এবং মালের নিরাপত্তা, জীবন এবং সম্পদের নিরাপত্তা। উনি যেহেতু একজন গার্মেন্টস উদ্যোক্তা, এবং আমরা গত 2 বছরে দেখেছি গার্মেন্টস শ্রমিকরা জ্বলন্ত আগুনে পুড়ে মরছে। আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিকদের ভবন ধস হয়ে তাদের শরীর সমাধি হচ্ছে, সেখান থেকে একটা লাশ বের করতে 15 দিন সময় লাগছে। নাম্বার 1 দি ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমি বলছি আনিস ভাই মাথায় এটা প্রথমে আসা উচিত, কারণ এই সমস্ত গার্মেন্টস শ্রমিকদের ঘামে শ্রমে আজকে ওরা 30টা ফ্যাক্টরির মালিক, আজকে ওরা এত সফল ব্যবসায়ী। দ্যাট ইজ হোয়াট আই সেড, এটা বলা, এবং আমি মনে করি এখনো যুক্তিসঙ্গত। উনি অনেকগুলি কথা বলেন গার্মেন্টস শ্রমিকের ব্যাপারে, আমি এটা বলেছি আনিস ভাই, আই মে বি, আপনি এখানে ডিবেটের বিষয়টা আর অন্য কোনো কিছু নয়। আপনি যেটা বলেছেন, আমি নাম্বার 2 আরেকটা যে বলতে হচ্ছে, যদি উনি বলেছেন আমার সম্পর্কে, এখানে উনি আরেকটা জিনিস বলেছেন, উনি আসেননি আলোচনায়, উনি 3 ঘন্টায় 4000 লোকের সাথে হাত মিলিয়েছেন। নাম্বার 1 এখানে অঙ্ক ভুল আছে, তার মানে 1 লোকের সাথে হাত মিলিয়ে উনি 3 সেকেন্ড সময় নিয়েছেন। আজকে উনি যখন 15 মিনিট কথা বললেন, উনি 2 লক্ষ মানুষের সাথে কথা বলতে পারলেন, ওনার কথা শোনাতে পারলেন, ওনার কোথায় কি ভুল ছিল আমি বলতে পারলাম, মানুষ বুঝতে পারলো ওনার কর্মসূচি কি আছে, আমি কি বলতে চেয়েছিলাম। শুধু 2 সেকেন্ডে একটা হাত মারার মাধ্যমেই জনগণ বুঝে ফেলতে হবে, এটা ঠিক না। হ্যাঁ, আজকে এখানে কথা বললে হয়তো জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট একজন মেয়র প্রার্থীর শরীরে স্পর্শ করে না, সেখান থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু মানুষ কিন্তু জানতে পারলো ওনার বক্তব্যে কি হয়েছে, আমি কি বলেছিলাম। আমি মনে করি আই স্টিল বিলিভ দ্যাট ওনার ওই ম্যানিফেস্টোতে দুর্যোগ ব্যবস্থার কথা আছে, বাট হি ডিড নট কনসিডার ইট অ্যাজ এ সেফটি ইস্যু, দ্যাট ইজ হোয়াট আই সেড। এবং এখানে নাথিং পার্সোনাল, আমার আপনাকে রক্তচোষা বলার কোনো কারণ নাই, আপনি নিজেও জানেন আমি আপনাকে পছন্দ করি। উনি ওনার ব্যাখ্যা দিয়ে তারপর বলবেন যে আমি কিভাবে উঠতে পারি, দ্যাট ইজ অ্যানাদার ইনসাল্ট, ইউ ক্যানট ডু দ্যাট। আপনি এই জিনিসটা খারাপ। পুরো অনুষ্ঠানে তুলে এখানে থাকলেন, ওনার বাসায় 30 জন নামানকে বসিয়ে, এখানে আসতে পারলেন না কেন? আচ্ছা, ব্যস্ততা আসতেছে না, বলেন না তো উনি। জি, আপনাকে দেখতে পাচ্ছি আমরা, আপনি বলতে পারেন। মাহিবি চৌধুরী যেটি বললেন তার উত্তরে। আচ্ছা, হ্যাঁ শোনেন, আমার না এক সেকেন্ড আমার ইয়াং বন্ধু এত উত্তেজিত হচ্ছেন কেন আমি জানি না। এখানে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার কথা বলেছি, সুসমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা এবং পানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন, এটা আমি জানি না আর কিভাবে বলতে হবে, এত বড় করে বলতে হবে কিনা জানি না। আর স্ট্র্যাটেজি আমি ফিক্স করবো আমি কিভাবে আমাকে প্রচার করব। সুতরাং একজনের আপনার সঙ্গে কখন ডিবেট করব কিনা আমি ফিক্স করব। আপনি চাইতে পারেন, আমি নাও চাইতে পারি, আমি চাইবো যে আমার মতো করে কি করে আমার কথা শোনানো যায়। সুতরাং দেখি ভবিষ্যৎ আরো আছে, আরো 7 দিন আছে,
রেডি হন। আমরা যাবো। ওকে, ধন্যবাদ আনিস ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি আনিস ভাই, সাকি বলতে যাচ্ছে, এটা হাস্যকর, উনি ডিসাইড করবেন আমরা কখন আমাদের সাথে সাকি বলতে চাচ্ছে। আনিস ভাই একটা কথা আপনাকে প্রথমে তথ্য সংযোজন করব যে সম্ভবত আমরা একই দিনে একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা প্রেস কি বলে দিয়েছি, আমাদের ইস্তেহার ঘোষণা করেছি, ফলে সেটা একটা তথ্য আপনি রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে বিতর্ক ব্যাপারটা আমার কাছে, আমার যা মত এই বিষয়ে, যে বিতর্ক ব্যাপারটা কিংবা এই যে আমরা ইলেকশনের প্রার্থীরা আমরা যে সামনে আসছি, এটার মধ্য দিয়ে জনগণের মানে দিক থেকে যে জনগণ বিচার করতে পারেন তারা কার উপরে ভরসা করবেন, কার কর্মসূচিকে গ্রহণ করবেন, এবং এর মধ্য দিয়ে আসলে জনগণের যে ভোট দেবার অধিকার সেটা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। আমাদের এখানে এক ধরনের, যেটা আমাদের দিক থেকে আমি বহুবারই সমালোচনা করেছি, যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা আসলে প্রতিষ্ঠিত হয়নি, বরং ভোট নিয়ে নেওয়া হয়। আমাদের এখানে যে ইলেকশনের আয়োজনটা, তার মধ্যে দিয়ে ভোট নিয়ে নেওয়ার একটা রাস্তা খুব পরিষ্কার, নানান কায়দার মধ্যে দিয়ে সেগুলো উল্লেখ করা যায়। সেখানে টাকার খেলা থাকে, পেশি শক্তি থাকে, প্রশাসনিক কারসাজি থাকে, নানান ধরনের জিনিস থাকে, এবং বিদ্যমান ইলেকট্রাল সিস্টেম। আমি যে জায়গাটা বলতে চাইছি যে ভোট এইভাবে নিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটা আমাদের ক্ষমতা কাঠামোকে যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং জনগণকে ক্ষমতাহীন করে তুলেছে, সেই জায়গায় বদল ঘটানোর জন্য আপনি এবং আমরা সকলেই জনগণকে এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা হলেও, আমরা জানি সবটাই হয়তো অর্জিত হবে না, কিন্তু জনগণের ভোট দেওয়ার যে অধিকার, জনগণকে তার যে প্রার্থী পছন্দ করার যে অধিকার, সেই সুযোগটা মানে আমরা সম্ভবত দিতে পারবো। সে কারণে আপনাকে আহ্বান জানাবো যে আপনি সময় করে এই বিতর্কগুলোতে অংশ নেবেন। আলোচনায় বিতর্ক বলুন, আলোচনা বলুন, যাই বলুন, এইখানে আপনি অংশ নেবেন। জানি ভাই কিছু বলবেন না? আপনাকে আমি উত্তেজিত হই নাই, আপনি ভুল বুঝুন না। আজকে যেটা করলাম এটা কি? হ্যাঁ, আমি বলছি যে সাকি ইজ এ ভেরি প্রমিজিং হ্যান্ডসাম ম্যান। হ্যাঁ সাকি, আমরা তো আজকেও কথা বললাম, আমরা তো আজকেও বিতর্ক করলাম। আজকে যদি আমি না যেতাম বা এখানে না বসতাম, তাহলে বলতো আনিস ভাই আবার অ্যাভয়েড করেছেন। আমি কিন্তু অ্যাভয়েড করি না। আমি SMS পাওয়ার 10 সেকেন্ডের মধ্যে বলেছি আমার এমন একটি জরুরি রাত। এখন আমি এও বলছি যে এখানে 3 জন সাংবাদিক আছে, এই যে বাংলা ভিশনের, এন্ড দে হ্যাভ সিন যে কতগুলো মানুষের মধ্যে দিয়ে তারা হেঁটে এখানে এসছে। তো আমি তারপরেও বলেছি যে আমি যেতে চাই, আমি কথা বলতে চাই, তো আমার এই সুযোগ নিলাম। এটাকে যদি এক ধরনের শ্লাঘা কেউ, দুজন অবশ্য সেটা বলেননি, কেউ যদি মিন করেন কারো কাছে, আমার তো করার কিছু নেই। আমি বিনয়ীভাবে জনতার কাছে যাব, আমার মতো করে আমি জনতার কাছে ভোট চাইবো, আমার মতো করে আমি সময় করে ভোট চাইবো, এটাই তো আমার স্বাধীনতা। আমরা প্রত্যেকেই কথা বলছি, জনতা খুব চালাক, বাংলাদেশের জনতা কখনো ইলেকশনে ভুল করে না। আপনারা আপনাদের সমস্ত কিছু বলছেন, আমিও বিনয়ীভাবে আমার কিছু বলার চেষ্টা করছি, জনতা বিচার করবে। এই জন্য আমি আর আপনি মারামারি করলে অথবা ডিবেট করাই একমাত্র, আপনি হারিয়ে দিলেন, আমি আপনাকে হারিয়ে দিলাম, মানুষ খুব সুন্দরভাবে তার জাজমেন্ট দেয়। লেট দ্য বেস্ট ম্যান উইন। অনেকবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী 10 দিন। ঠিক, ধন্যবাদ আনিস ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি মোটামুটি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকলেন, কিন্তু আসলেন না। জি, ধন্যবাদ জানাচ্ছি।